অন্তর্বর্তী সরকারের 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করেছে। আসছে 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ইতোমধ্যে গঠন করেছে মন্ত্রিসভা। আসছে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি দেবে কিনা তা এখন স্পষ্ট নয়, কেননা বেশ কিছু অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি রয়েছে সেই শুরু থেকেই। তাই আসছে সংসদ ঘিরে এখন রাজনীতির মাঠে সচেতন মহলে চায়ের কাপে সর্বত্রই আলোচনা অন্তর্বর্তী আমলে জারি করা 133টি অধ্যাদেশের ভাগ্যে কী আছে। আসুন বিশ্লেষণ করি কেন কখন অধ্যাদেশ জারির প্রয়োজন হয়, আর অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক সংখ্যায় 133টি অধ্যাদেশের ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মুখে প্রধান সমস্যা কোথায়, আর কেনই বা আসছে উল্লেখিত অধ্যাদেশ বাস্তবায়ন ঘিরে এত আলোচনা ও বিতর্ক। প্রথমেই আসি কেন অধ্যাদেশ জারির প্রয়োজন হয়। পার্লামেন্ট বা সংসদ যখন থাকে না বা সংসদ অধিবেশন যখন থাকে না, তখনই রাষ্ট্রের প্রয়োজনে নানান আইনের প্রয়োজনে অধ্যাদেশ জারি হয়। এর মাধ্যমে মূলত মন্ত্রণালয় ভিত্তিক কার্যক্রম চালানো, মন্ত্রণালয়ের পুরনো বা বিদ্যমান আইনি ব্যবস্থা বাতিল করে নতুন আইনের জন্যই অধ্যাদেশ দিয়ে নয়া বিধান চালু করা হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংসদ ভেঙে দেওয়ার পর রাষ্ট্র পরিচালকের আসনে যারা থাকেন তাদের জন্যই প্রয়োজনীয় অধ্যাদেশের মাধ্যমে আইন তৈরির নজির রয়েছে। তবে 18 মাসে জারিকৃত 133টি অধ্যাদেশকে সংখ্যার বিবেচনায় বেশিই বলছেন অনেক আইনজীবী। এই প্রসঙ্গে সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের বক্তব্য তুলে ধরাই যায়। ইতিমধ্যে তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, তিনি মনে করেন এই অল্প সময়ে এত অধ্যাদেশ জারি করাটা ব্যতিক্রম, কেননা প্রতিটি অধ্যাদেশের জন্য গড়ে 5 দিনের কম সময় লেগেছে। অধ্যাদেশ কখন আইনি ভিত্তি পায়? অধ্যাদেশ দিয়ে অন্তর্বর্তীকালে বা জরুরি সময়ে কার্যক্রম চালিয়ে নিতে আইন তৈরির প্রক্রিয়াই হলো অধ্যাদেশ। তবে অন্তর্বর্তী সময় পেরিয়ে পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়ে সকল অধ্যাদেশগুলোকেই জাতীয় সংসদে অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি পাওয়ার বিধান রয়েছে। জরুরি বা অন্তর্বর্তীকালে নিজেদের মতো কাজ চালাতেই মূলত এই অধ্যাদেশ জারি করে থাকে সরকার। সহজ কথায় প্রশ্ন উঠতেই পারে, বিদ্যমান আইনে রাষ্ট্র পরিচালনা হলেও অন্তর্বর্তী বা জরুরি সময়ে কেন এত অধ্যাদেশ জারির প্রয়োজন হয়? এক্ষেত্রে জরুরি বা অন্তর্বর্তীকালে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কি তবে নিজেদের মতোই রাষ্ট্র চালাতেই আইন করে থাকেন? অনেক আইনজীবী বলছেন, জরুরি শাসকেরা তাদের নিজস্ব উদ্দেশ্যেই অধ্যাদেশ জারি করে, তবে সেই উদ্দেশ্যেও আরেক উদ্দেশ্য থাকে যা সাধারণ চর্মচক্ষু দিয়ে আমজনতা ও সাধারণ জনমানুষের বোধে বুদ্ধিতে পুরোপুরি ধারণায় থাকে না। তাই অন্তর্বর্তী সরকারের 18 মাসে এত বিপুল সংখ্যক অধ্যাদেশ জারির বিষয়ে এত আলোচনা, সমালোচনা, বিতর্ক, এমনটা বলা যেতেই পারে। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া বলেছেন, নিয়মিত নির্বাচনকালীন 90 দিনের সরকারের সাথে গত 1.5 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করলে চলবে না, কেননা 90 দিনের তত্ত্বাবধায়ক সরকারের মূলত নির্বাচনকালীন সরকার হিসেবেই ম্যান্ডেট থাকে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠানের, আর গত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল ছিল আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চেয়ে বেশি। সর্বোপরি সরকারের সামনে শুধু নির্বাচনই না, রাষ্ট্র সংস্কারের নানান ম্যান্ডেট ছিল বলছেন এই আইনজীবী। তথাপিও কথা হলো, বর্তমান নির্বাচিত সংসদ যদি মনে করে ইতোমধ্যে জারিকৃত অধ্যাদেশের সবগুলোর প্রয়োজন নেই, তবে সেই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে না। আর উত্থাপন করা না হলেই সেই সব অধ্যাদেশের আইনি ভিত্তিও দেয়া হবে না। তবে তখনই স্বয়ংক্রিয়ভাবে মৃত বা বাতিল হয়ে যাবে ওই অধ্যাদেশগুলো, এমনটাই মনে করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। এবার আসি 133টি অধ্যাদেশের প্রসঙ্গে। বলা চলে এর মধ্যে বেশ কিছু অধ্যাদেশ রয়েছে যা বেশ স্পর্শকাতর, যেমন বহুল আলোচিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশ। এই ইস্যুতে বিএনপি ও তার শরিক রাজনৈতিক দলগুলো
বিভিন্ন সাংবিধানিক ও মৌলিক বিষয়ে দ্বিমত পোষণ করেছিল। এখনও বিএনপি সেই অবস্থান ধরে রেখেছে, যা স্পষ্ট হয়েছে 17 ফেব্রুয়ারির শপথ গ্রহণের দিন। এদিন বিএনপি ও দলটির শরিক দলে নির্বাচিত সদস্যসহ 212 জন শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবেই শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য হিসেবেই নির্বাচিত হয়েছেন। এর আগে রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ কয়েক মাসের আলোচনায় বিএনপি সংবিধান সংস্কার পরিষদ প্রশ্নে দ্বিমত পোষণ করেছিল এবং নোট অফ ডিসেন্ট দিয়েছিল। একইভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশ জারি করার সময়ও আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি এমন আদেশ জারির এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিল। যেহেতু সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশ নিয়েই বিএনপির আপত্তি রয়েছে, ফলে এই সম্পর্কিত আদেশ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও আইনজীবীদের অনেকের মতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোট হয়েছে, তাতে হা জয়যুক্ত হয়েছে, তাতে করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বাধ্যবাধকতা থেকেই যায়। এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য শরীফ ভূঁইয়া আমাকে জানিয়েছেন যে 5 আগস্ট থেকে পরবর্তী সময় যা কিছু হচ্ছে সবই 1972-এর লিখিত সংবিধানের বাইরে হচ্ছে। এক্ষেত্রে তিনি পঞ্চম সংশোধনী প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশের পঞ্চম সংশোধনী 1979 সালের 6 এপ্রিল জাতীয় সংসদে উত্থাপিত হয়। 15 আগস্ট 1975 থেকে 9 এপ্রিল 1979 পর্যন্ত সামরিক সরকারের সকল কার্যক্রম ও ফরমানকে বৈধতা দিয়েছিল, যা পরবর্তীতে 2010 সালে সর্বোচ্চ আদালত বাতিল করে দেয়। সেই সময় সর্বোচ্চ আদালত মতামত দিয়েছিল 15 আগস্ট 1975 থেকে 9 এপ্রিল 1979 পর্যন্ত সামরিক সরকারের সকল কাজ, কার্যক্রম ও ফরমানের সমস্ত কিছুই সংবিধানের 142 ধারার আওতায় আনা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই আইনজীবী আরও বলেন যে 142 ধারার অধীনে সংবিধানের মৌলিক পরিবর্তন করা সম্ভব হবে না। এমনকি বিএনপি যেসব বিষয়ে ভিন্ন মত নেই, সেই বিষয়ে বাস্তবায়নের জন্য সংবিধানের মৌলিক পরিবর্তন প্রয়োজন হবে, যা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 142 ধারার অধীনে করা সম্ভব হবে না। এসব কারণেই সংবিধান সংস্কার এবং গত 1.5 বছরের অধিক সরকারের রাষ্ট্রীয় কার্যক্রমকে সাংবিধানিক আওতায় আনার জন্য সংবিধান সংস্কার পরিষদ লাগবে বলে মন্তব্য করেছেন এই আইনজীবী। সিনিয়র আইনজীবী ও গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, তারা প্রত্যাশা করেন 1972-এর সংবিধানের ঘোষণাপত্র এবং 4 মূলনীতি অক্ষুণ্ণ থাকবে। তবে 1972-এর সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ ও তার দল গণফোরামের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী মনে করছেন, বিএনপি তাদের রূপরেখার দ্বিতীয় ঘোষণায় প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠার কথা বলেছে। বিএনপির এই রেইনবো নেশনের আলোকে সংবিধানের 4 মূলনীতিতে কিছু সংযোজন করলে তা হবে মন্দের ভালো, বলছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।